এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শিরা উপশিরায় রক্তচাপ বেড়ে ফুলে উঠেছে, মাংসপেশি টান টান হয়ে আছে। প্রতিটি আঘাতে তার রক্তবর্ণ চোখ আরও উন্মুক্ত হয়ে উঠছে। চোয়াল শক্ত হয়ে আছে, নিঃশ্বাস ভারী আর ক্ষিপ্র। বদ্ধ জায়গাটিতে আঘাতের শব্দ আর রাফসানের গুঙ্গানি একসাথে প্রতিধ্বনিত হচ্ছে। তবু আধিরের মুখে কোনো আবেগের বিন্দু মাত্র ছিটে ফোটা নেই, কোনো রাগের চিৎকার নেই, আছে কেবল শীতল গাম্ভীর্যতা। মারাত্মক নীরবতায় একের পর এক আঘাত নেমে আসছে রাফসানের গায়ের উপর, যেন তার মধ্যে জমে থাকা সমস্ত অন্ধকার, সমস্ত আক্রোশ সে এক রাতেই দেহের উপর ছাড়ছে। এই দৃশ্য যে কেউ দেখা মাত্র বলবে আধির হয়তো কোনো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর ছায়া, যার কাজ কেবল ধ্বংস আর শাস্তি দেওয়া। আর এই মুহূর্তে সত্যি মনে হচ্ছে গভীর রাতে নিস্তব্ধতার সাক্ষী হয়েছে আধিরের ভয়ঙ্করতম রূপের। নিচে পড়ে থাকা রাফসানের উদ্দেশ্যে আধির ভারীক্ষী স্বরে বলে ওঠে, কোন সাহসে তুই আমার তৃতীর গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে? আধরের রণমূর্তির ন্যায় রূপকে দেখে রাফসানের সর্বত্রই ভয় বিরাজিত হয়। রক্তাক্ত চেহারায় সে নিভু নিভু চোখে রাফসানকে এক পলক দেখে, পরক্ষণে ছটফটিয়ে আধরের পা ধরে কান্নারত স্বরে বলতে শুরু করে, মাফ করে দিন আঙ্কেল, আমি কোনোদিনও আর এমন ভুল করব না। চিতিকা আমার বোনের মতো, আমি কখনোই আর ওর সাথে খারাপ আচরণ করব না। ওর আশেপাশেও যাব না আমি, প্রয়োজন হলে এই শহরে ছেড়ে দেবো। আধির রাফসানের এহেন কথায় কপাল কুঁচকে ফেলে, ভ্রু উঁচিয়ে খানিকটা তাচ্ছিল্যের সহিত বলে, 1 সেকেন্ড, শহর ছাড়া তো পরের বিষয়। এখান থেকে যান হাতে নিয়ে বাঁচতে পারবি কিনা সন্দেহ আছে। তোর নামে অনেক কুকীর্তির খবর আছে আমার কাছে, কিন্তু কথা তো এটা নয়। তৃতীয় যদি তোর বোনের মতোই হয় তবে আমি তোর কি হই? আচমকা এহেন প্রশ্নে রাফসান ঘাবড়ায়। হঠাৎ এ কেমন প্রশ্ন? তবু সে ইতস্তত স্বরে বলল, হ্যাঁ আঙ্কেল। এই কথা শুনে আধির তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং এবার হঠাৎ একদম স্বাভাবিক স্বরে বলে, আমাকে দেখতে আঙ্কেলের মতো মনে হয়? হ্যাঁ। রাফসান আধিরের এমন নমনীয়তায় বেশ অবাক হলো। হঠাৎ এত পরিবর্তন, হে যেন আরো বেশি আতঙ্কজনক। তা নয়, কিন্তু আপনি যদি তিতিকার আঙ্কেল হন তবে তো আমারও। রাফসানের কথা শেষ হয় না, তার পূর্বে আধির পুনরায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাফসানের কলার চেপে উঁচিয়ে টেনে তুলে, অতপর ভাঙাচোরা দেয়ালের সাথে তাকে চেপে ধরে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে আওড়ায়, আমি যে তৃতীর আঙ্কেল হই এটা কি ও তোকে বলেছে নাকি আমি বলেছি? নিমেষে রাফসান ভীত হয়ে যায়। সে ভয়ার্থ চাহনিতে আধিরের দিকে তাকিয়ে মিনমিনিয়ে জবাব দেয়। না মানে, রাফসানের কথা শেষ করতে না দিয়ে আধির চোখ রাঙিয়ে চাপা স্বরে বলতে লাগলো, তৃতি আমার ওয়াইফ, ও আমার অর্ধাঙ্গিনী, আমার বউ তৃতিকা রায়ান চৌধুরী। আধিরের এহেন কথায় রাফসান বিস্মিত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে থাকে। তার এহেন ভাবগতিকে আধির তাচ্ছিল্যের সহিত মৃদু তির্যক হেসে বলল, অবাক হচ্ছ? এতটাও অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। বউটা আমার নিতান্তই ছোট, কিন্তু আমি আছি তো ওর আশেপাশের কীট পতঙ্গগুলোকে শেষ করতে। এই বলে আধির আচমকা আবারও রাফসানকে বেধরে পেটাতে শুরু করে। কোনো থামাথামি নেই, একের পর এক আঘাত হানে রাফসানের সর্বত্র গায়ে। আধির তাকে মারতে মারতেই জোর গলায় বলতে লাগলো, রাফসান হক, তৃতিকে তুই বোনের সম্মান দিতে পারিসনি, ভালো কথা, কিন্তু আমাকে আঙ্কেল যখন মেনেছিস তখন তৃতিকেও তো আন্টির মতো সম্মান করা উচিত ছিল। যা না করে তুই চরম অন্যায় করেছিস। এই বলতে বলতে সে আবারও নতুন উদ্যমে রাফসানকে পেটানো শুরু করে। কৃতিকার খোঁজ নিতে গিয়ে সবার আগে সন্দেহের নজরে আসে রাফসানকে। মোবাইল লোকেশন ট্র্যাক করতে গিয়ে গোডাউনের মালিকের ছেলে তথা রাফসানের দলের একজনের নাম বেরিয়ে আসে। অতঃপর তাদের সন্দেহ জোরালো হয়, কেননা ভার্সিটিতে এই গ্যাংয়ের লিডার হলো রাফসান। যে কারণে কৃতিকাকে পাওয়া সেই ঘটনাস্থলে রাফসানকে দেখে আধির একটু অবাক হয় না। অন্যদিকে দলের বাকি ছেলে মেয়েগুলো পুলিশের হেফাজতে থাকলেও রাফসানকে তার এই বদ্ধ কুঠুরিতে আধির নিয়ে এসেছে বিশেষ কৌশলে।
একজন পুলিশের সাথে তার আগেই কথা বলে রাখা ছিল, যাকে ঘটনাস্থলে সে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে এবং সেই পুলিশের কৌশলে রাফসানকে আধিরের হাতে তুলে দেয়। কেননা রাফসান যা করেছে সেক্ষেত্রে তাকে নিজ হাতে শাস্তি দিতে না পারলে আধির রায়ানের ভেতর আত্মার শান্ত হতো না। ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে আধির। শরীর ঘেমে পুরো একাকার হয়ে গিয়েছে। মারতে গিয়ে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ায় শরীরের বিভিন্ন অংশে তার নিজেরও আঘাত লেগেছে। বিশেষ করে দু হাতের অবস্থা একটু বেশি খারাপ। চামড়া ছেলে রক্ত বের হবার পাশাপাশি বেশ খানিকটা রাফসানের গায়ের রক্তের দাগও লেপ্টে রয়েছে। আধির ভারী শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আশা রাখছে তৃতিকা এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছে, নয়তো মেয়েটা এত রাত অব্দি জেগে থাকলে তা নতুন দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায়। আস্তে করে দরজাটা ঠেলে দিতেই আশাজনক দৃশ্য নজরে পড়ে। তৃতিকা খাটের এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। আধির তাকে দেখে প্রশান্তির শ্বাস ফেলে। তৃতিকার দিকে পা বাড়িয়ে যেতে চাইলেও থেমে যায়। আগে ফ্রেশ হয়ে আসাটা প্রয়োজন। আধির দ্রুত তোয়ালে নিয়ে আনমনে কিছু একটা ভাবতে ভাবতে বাথরুমে ঢুকে পড়ে। প্রায় আধ ঘন্টা এই মাঝরাতে গোসল শেষে এসে বেরিয়ে আসে। তবে পরনে শুধুমাত্র একটা সাদা তোয়ালে জড়িয়ে, সম্পূর্ণ গা তার উন্মুক্ত। চুলসহ গায়ের সর্বত্র পানির বিন্দু কণা লেপ্টে রয়েছে। সিল্কে চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে, অথচ আধিরের সেদিকে কোনো খেয়াল নেই। তার এমন দায়িত্বহীনভাবে কাজকর্ম করাটা অস্বাভাবিক নয়। বাহিরের দুনিয়ার সামনে সে এক শান্ত গভীর স্বভাবের ব্যক্তি, কিন্তু একমাত্র তার এই ফ্ল্যাটের ভেতর সে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক ব্যক্তি। এখানে সে বেশিরভাগ সময় ডিসিপ্লিন মেনটেন না করে চলে। এই যেমন বাথরুমে গিয়েছে শুধুমাত্র একটা সাদা তোয়ালে নিয়ে। স্বভাবগত কারণে সে তার জামা কাপড় নিতেই ভুলে গিয়েছে। একা থাকে বিধায় এসব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আচমকা রুমে প্রবেশ করে বিছানায় তৃতিকাকে দেখে সে চমকায়। তৃতিকার কথা তো তার মাথা হতে বেরিয়ে গিয়েছিল। ধর, কিসব হচ্ছে তার সাথে। আধির ভারী শ্বাস ফেলে কাভার্ড খুলে আরও একটা নতুন ট্রাউজার আর টি শার্ট বের করে আনে, দুটোই অ্যাশ কালারের। তবে সেসব বের করতে করতে আধির একবার পেছন ফিরে তৃতিকাকে দেখে। কে যেন ভেবে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় দুটো হাতে করে নিয়ে তৃতিকার দিকে এগিয়ে যায়। আধিরের মা ছিল একদম খাঁটি বিদেশিনী। চুল ছিল তার সোনালি রঙের। তার মায়ের মতো সেও একজন ব্রিটিশ, একই সাথে বাঙালি। ফলাফলস্বরূপ তার চেহারায় অন্যদের মতো এই বয়সী বার্ধক্যের কোনো ছাপ পড়েনি। আবার তাকে দেখতে পুরোপুরি বিদেশি মনে হয় না, কিন্তু তার মাকে তো সম্পূর্ণ বিদেশিনীর মতোই লাগতো। তাহলে তৃতিকার সাথে তার মায়ের মতো এত মিল কেন খুঁজে পাচ্ছে? শুধুমাত্র তার মায়ের শাড়ি পরেছে বিধায়? হতে পারে শেষবার যখন মাকে শাড়িতে দেখেছিল তখন দেখতে অনেকটা তৃতিকার মতোই লাগছিল। আবার এও হতে পারে মায়ের পর হয়তো সেই প্রথম কোনো নারীকে বিশেষভাবে দেখার প্রয়োজন মনে করেছে। আদির এসব ভাবতে ভাবতে বিরক্ত হলো। এসব কেমন অগোছালো চিন্তা ভাবনা তার! কিসব বকছে সে? নিজের প্রতি বিরক্তি নিয়ে আধির তৃতিকার পাশে টুল টেনে বসে। তৃতিকা তার দিকে কাত হয়ে গুটিয়ে শুয়েছে। আধির তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজান্তে মৃদু হাসে। সে ক্রমশই এক ঘড়ির মাঝে হারিয়ে যেতে শুরু করে। আর এর মধ্যেও সে তৃতিকার মুখের কাছে মুখ এনে মৃদু স্বরে আওড়ায়, তৃতি, ওরা ওদের কর্মফল ভোগ করছে, তুমি আর কষ্ট পেও না। আধির এই বলি থামে, কিন্তু পরক্ষণেই তার নজরে পড়ে তৃতিকার গলায়। রাফসান গলা চেপে ধরায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট লাল হয়ে রয়েছে। নিমেষে আধিরের চোয়াল শক্ত হয়। তৃতিকার দিকে আরো কিছুটা ঝুঁকে আঙ্গুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে তীব্র আক্রোশে আওড়ায়, ইচ্ছে তো করছে এখনই গিয়ে এবার জানোয়ারটার গলা কেটে ফেলি। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। যথারীতি তার মাথাটা খানিক ঝুঁকে পড়েছে তৃতিকার মুখের উপর। আধির অজান্তে মিটমিট করে হাসছে। তৃতিকার মুখশ্রীর প্রতিটি অংশ সে বেশ আনন্দ নিয়ে দেখছে। কখনো সুদীর্ঘ চোখের পাপড়ি, কখনো তৃতিকার লাল হয়ে ফুলে ওঠা ফর্সা সরু নাক, আবার কখনো তৃতিকার টকটকে গোলাপি ওষ্ঠদয়। তবে আরই মাঝে আচমকা আধিরের ভেজা চুল পেয়ে টপ করে 1 ফোঁটা জল গড়িয়ে তৃতিকার ঠোঁটের কিনারায় পড়ে। নিমেষে ঘুমন্ত তৃতিকার চোখ মুখ কিঞ্চিত কুঁচকে যায়। তার ঘুমের যে ব্যাঘাত ঘটেছে তা তার মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। কিন্তু ততক্ষণে আধিরের নজর সেদিকে চলে গিয়েছে। একই সাথে আপনা আপনি তার এক হাতের বুড়ো আঙ্গুল গিয়ে ঠেকে তৃতিকার ঠোঁট বরাবর।
পানির বিন্দু কণা আলতোভাবে ছুঁয়ে ঠোঁটের সাথে লেপটে মিশিয়ে দেয় সে। কৃতিকা পুনরায় ঘুমের ঘুরে কপাল কিঞ্চিত কুঁচকে ঠোঁট নাড়াতেই আধে নিমিষে চমকে হুঁশে ফিরে আসে। এসব কি করছে সে? সিরিয়াসলি এসব সে করছে? আধেরের গলা শুকিয়ে এসেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে শুধুমাত্র একটা তোয়ালে কোমরে জড়িয়ে বসে রয়েছে। উফ, কি হয়েছে তার? এসব সে কেমন বেহুদার মতো কাজকর্ম করছে। আধের আবারও বেশ নিজের প্রতি বিরক্ত হয়ে দ্রুত উঠে আসে। এখানে আর দুদণ্ড থাকা সম্ভব না, দ্রুত এখান থেকে যেতে হবে। এই ভাবনায় সে কোনো মতে নিজের জামা দুটো নিয়ে দ্রুত পায়ের রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন কৃতিকা ঘুমের মাঝে আচমকা ফুঁপিয়ে ওঠে। পরদিন সকালবেলা কৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে। তবে আজ বেশ বেলা হয়ে গিয়েছে, তবুও কৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। কৃতিকা আর মোড়া ভেঙে উঠে বসতেই হঠাৎ চমকে ওঠে। অতঃপর গত রাতের কথা মনে করার চেষ্টা করে। পরক্ষণই মনে পড়ে এটা আধিরের বাসা। কৃতিকা ভারী শ্বাস ফেলে। আরই মধ্য তার নজর পড়ে আয়নার দিকে। নিজের পরনের পোশাক দেখে সে পুনরায় চমকায়। আলগোছে বিছানা হতে নেমে এগিয়ে যায় আয়নার কাছে। কৃতিকা আয়নায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ অদ্ভুত লাগছে তাকে। তার ঘরে কোনো আয়না নেই। আয়না কেনার মতো চিন্তা ভাবনা কিংবা টাকা খরচ করাটাকে সে প্রয়োজনীয় ভাবেনি। অনেকদিন পর এভাবে আয়নায় নিজেকে দেখেই কি তার এমনটা মনে হচ্ছে? কৃতিকার ভাবনা চিন্তার মাঝে আচমকা আধির রুমে প্রবেশ করে। কৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে দেখে সে বিস্তৃত হাসি মুখে তার দিকে এগিয়ে বলে, গুড মর্নিং তেতোকা, ঘুম ভালো হয়েছে? সকাল সকাল তার নামের 12টা বাজিয়ে দিয়ে বলছে ঘুম ভালো হয়েছে কিনা। কৃতিকা এতে কিছুটা বিরক্ত হলেও তার বহিঃপ্রকাশ করলো না, বরং শুধু আলতো স্বরে জবাব দেয়, জি। আধিরা আবারও কিছুটা মৃদু হেসে ভারী শ্বাস ফেলে। অতঃপর নিজের কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে অফিসের জন্য ফর্মাল ড্রেসগুলো বের করতে থাকে। এদিকে কৃতিকা পেছন হতে আধিরের দিকে চেয়ে থাকে। সে খেয়াল করে দেখে এই প্রথম সে আধিরকে এক ভিন্ন রূপে দেখছে, যেটা বেশ আকর্ষণীয় হলেও কৃতিকা তাই এই মুহূর্তে উপলব্ধি করতে পারে না। কিন্তু আধির হতে যেয়ে তারও নজর ফেরানো দায় হয়েছে এটা স্পষ্ট। তবে কৃতিকা জোরপূর্বকভাবে নিজের নজর আধির হতে সরিয়ে নেয়। আর এর মধ্যে আধির তার প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়ে পেছন ফিরে দেখে কৃতিকা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনও দাঁড়িয়ে আছো? যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। আধিরের কথায় কৃতিকার ধ্যান ভাঙে। কিছুটা ভারী শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তবে আচমকায় আবারও পেছন ফিরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি অফিসে যাচ্ছেন? হুম, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, নয়তো আজ তোমার সাথেই থেকে যেতাম। আধিরের এহেন নির্বিকার কথা শুনে কৃতিকা কিছু বলতে নেবে তার পূর্বে আধির আবার বলল, তোমার আজ ভার্সিটি কিংবা অফিসে যাবার কোনো প্রয়োজন নেই, এখানেই রেস্ট করো, আমি খুব দ্রুতই ফিরে আসব। এই কথায় কৃতিকা বেশ চিন্তায় পড়ে যায়। গতকালের বেশিরভাগ ঘটনা এখনো তার মস্তিষ্কে আবছা ধোঁয়াশার নেয়। আর আজ এখানে একা থাকাটাও কেমন অদ্ভুত সংকোচ বোধ হচ্ছে তার। কৃতিকা কিছুটা ভেবে চিন্তে বলল, আমাকে বাড়ি যেতে হবে। না না, আধির ভ্রু উঁচিয়ে বলল, কেন? এখানে থাকতে কোনো সমস্যা? তুমি বলো তো, মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি, আজ আর অফিসে না যাই তবে। আধিরের এহেনো কথা শুনে কৃতিকা বেশ অবাক হলো। একটু আগেই বললো ইম্পর্টেন্ট মিটিং আছে, আজ অফিসে না গেলেই নয়, আর এখন বলছে তার জন্য নাকি মিটিংই ক্যান্সেল করে দেবে। কৃতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, না, এসবের প্রয়োজন নেই। আপনিই তো গতকাল বললেন আমি যেন ওই বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি, কারণ আপনার পাশের ফ্ল্যাটটা নাকি। কৃতিকা নিজের কথাটা অসম্পূর্ণ রেখে উক্তির সমাপ্তি ঘটায়। অন্যদিকে আধিরও দ্রুতই বুঝে যায় কৃতিকা কি বলতে চাইছে। যথারীতি সে বিস্তৃত হেসে বলল, ঠিক আছে, তেমন হলে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাব, অফিস থেকে ফেরার পথে আবার এখানে নিয়ে আসবো, তাই একটু দ্রুতই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিও। আধিরের কথায় কৃতিকা কাঠটাকে মৃদু কাত করে অন্যদিকে আধির আবার বলে, সকালেই মার্কেট থেকে তোমার জন্য 2 জোড়া নতুন ড্রেস এনেছি, শাড়িতে যদি কমফোর্টেবল না হও তবে ওগুলো পরে নিও।
আধির এই বলে নিজের জামা কাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। একই সাথে ত্রিতিকার উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলে আধির স্থান ত্যাগ করে। অন্যদিকে ত্রিতিকা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আধিরের সব কথায় হ্যাঁ সূচক সম্মতি জানায়। একই সাথে আধিরের প্রতি সে বেশ অবাক হলো। এই লোকটা একসাথে কত কিছুর দিকে নজর রাখে, কিছু বলার আগে সব কিছুর সমাধান দিয়ে দেয়। পরিপূর্ণ ফর্মাল ড্রেসে সজ্জিত হয়েছে আধির, একই সাথে চোখে মুখে চিরচেনা সেই গাম্ভীর্যের ছাপ। কিন্তু ত্রিতিকাকে দেখতে সে গাম্ভীর্যতা নিমেষে হাওয়ায় মিশে যায়। আধির রেডি হয়েই ত্রিতিকার জন্য খাবার সাজিয়ে ডাইনিংয়ে বসেছিল। ত্রিতিকাকে দেখা মাত্রই সে ক্ষণিকের জন্য থামকায়। ত্রিতিকার পরনে অ্যাশ কালারের সিম্পল একটা গাউন, ওড়নাটা গায়ে জড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে ডাইনিংয়ে চলে এসেছে। তার চোখে মুখে নির্লিপ্ততা থাকলেও আধির বিস্তৃত মুচকি হেসে ত্রিতিকার উদ্দেশ্যে বলে, ইউ লুক সো প্রিটি, বসো এখানে। অথচ মনে মনে নিজের উদ্দেশ্যে আওড়ায়, সিরিয়াসলি আধির, তোর চয়েস আসলেই মারাত্মক। এটা সে ত্রিতিকার জন্য পছন্দ করা যা আমার উদ্দেশ্যে বলল নাকি স্বয়ং ত্রিতিকাকে তা অজানা। কিন্তু আধিরের কথা মতো ত্রিতিকা চুপটি করে বসে পড়ে। অন্যদিকে আধির তার দিকে প্লেটটা ঠেলে দিয়ে নিজে খেতে শুরু করে। ব্রাউন ব্রেড টোস্ট করে, তাতে অ্যাভোকাডো ও সিদ্ধ ডিম মিশ্রিত পেস্ট মাখিয়ে তার সাথে কিছু চিকেন স্টেক ছোট ছোট পিস করে কেটে প্লেটে সুন্দর মতো সাজিয়েছে। ত্রিতিকার কাছে খাবারটা বেশ আকর্ষণীয় দেখতে হলেও খেতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। একটু কেমন যেন খেতে, বিশেষ করে এই অ্যাভোকাডোর সবুজ রঙের পেস্টটাই তার কাছে বেশ উদ্ভট লাগলো। এছাড়া সব ঠিকই আছে। ঋতিকা আধারের দিকে আর চোখে তাকিয়ে দেখে সে বেশ মজা করে খাবারটা খাচ্ছে। ঋতিকা মনে মনে অনেক কিছু ভাবলেও নিজেকে পুরোপুরি স্বাভাবিক রেখে আধারের উদ্দেশ্যে ইতস্তত স্বরে আওড়ায়, সরি। আধির খাবার খেতে খেতে থমকায়, মুখ তুলে পাশ ফিরে তাকিয়ে ত্রিতিকার উদ্দেশ্যে ভ্রু উঁচিয়ে বলে, কিসের জন্য? ত্রিতিকা আবার ইতস্তত স্বরে বলল, এই যে আমার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হয়, শুধু শুধু আমার জন্য। আমি যা করেছি আমার নিজের জন্য করেছি, তোমার জন্য তো কিছু করিনি তৃতি। আধিরের এহেন গম্ভীর অভিব্যক্তিতে ত্রিতিকা কিছুটা অবাক হলো। উৎসুক দৃষ্টিতে আধিরের দিকে চেয়ে রইল। অন্যদিকে আধির পুনরায় নজর ফিরিয়ে নিজের খাবারের দিকে মনোযোগ দেয় এবং নিষ্পৃহে বলতে লাগলো, আমার ছোট্ট একটা পাকনি বউ আছে, ছোট হলে কি হবে, তার ঝাঁজে এটিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদি, কিন্তু সেসব জেদ বোধ হয় শুধুমাত্র আমার জন্যই। তার সব ঘাট তেরামিও আমার জন্যই। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই জন্যই তার ভালো মন্দ সব কিছু নিয়ে বাড়াবাড়িটা আমাকেই করতে হয়। এখনও ছোট তো, আর একটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে, আবার না হলেও চলবে। পাকনি বইয়ের শত পাগলামিতেও আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আধির নির্লিপ্ত ভঙ্গিতে সম্পূর্ণ কথাটাই নির্বিকারে বলে শেষ করলো, যেন তার মাঝে কোনো হেলদোল নেই। আশেপাশের সব কিছুই যেন স্বাভাবিক, কিন্তু না, সব তো স্বাভাবিক নেই। কৃতিকার মাঝে নিমেষে এক অজানা অনুভূতির ঝড় তুলেছে। আধিরের বলা প্রতিটি শব্দে তার চোখ জোড়া নিমেষেই বিস্ময়ের তালে বড় হতে থাকে। সে স্তব্ধ মূর্তির ন্যায় আধিরের দিকে তাকিয়ে থাকে। আর এর মধ্যে আধির আচমকাই তার খাবারের প্লেট হতে নজর সরিয়ে কৃতিকার দিকে ফিরে তাকায়। দুজনের চোখাচোখিতে তৃতিকা চমকায়। তৃতিকার এহেন ভাবগতিকে আধির বিস্তৃত মুচকি হাসে এবং তৃতিকার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, দ্রুত খেয়ে নিন মিস তেতোকা। নিমেষে তৃতিকার ধ্যান ভাঙে। অন্যদিকে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, সরি না বলে ধন্যবাদ দিলে খুশি হতাম। তৃতিকা আবারও স্তব্ধ চাহনিতে আধিরের দিকে তাকায়। আধির নিজের মতো খেয়ে চলেছে, অথচ তার খেতে ইচ্ছে হচ্ছে না। তৃতিকার খানিকটা সময় নিয়ে আওড়ায়, ধন্যবাদ। নিমেষে আধির মুখ তুলে তৃতিকার দিকে চেয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, আরে মিস তেতোকা, ধন্যবাদের কি প্রয়োজন? এটা তো আমার কর্তব্য। আধিরের আচমকা গিরগিটির মতো রং বদলাতে দেখে তৃতিকা চমকায়। মনে মনে দাঁতে দাঁত চেপে আওড়ায়। কি বজ্জাত লোক! পুনরায় দুজনের মাঝে পিনপত নীরবতা জমে। আধিরের খাওয়া প্রায় শেষ, তবে সে তৃতিকার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে যায়। কি হলো,
খাবার খাচ্ছ না কেন? ভালো লাগছে না? আধিরের কথার উত্তরে ত্রিতিকা কি বলবে বুঝে উঠতে পারছে না। খাবার ভালো হলেও তার রুচি হচ্ছে না। পেটে খিদে থাকলেও খাবারের প্রতি তার ন্যূনতম আগ্রহ নেই। ত্রিতিকা মিথ্যে খাওয়ার ভঙ্গিতে এক টুকরো ব্রেড মুখে দিয়ে আওড়ায়। না না না, খাবার ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে করছে না। ত্রিতিকার কথা শুনে আধিরের কপালের ভাঁজ আরো তীব্র হলো। সে শান্ত গম্ভীর দৃষ্টিতে ত্রিতিকার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আধিরের এমন ভাব গাম্ভীর্যে ত্রিতিকা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। লোকটা হঠাৎ বারংবার নিজের মতে গতি পরিবর্তন কেন করছে? এর মধ্যে আধির রায়ান কিছু না বলে আচমকা নিজের পা দিয়ে ত্রিতিকার চেয়ারের পায়া ধরে টান দেয়। অমনি ত্রিতিকা আকস্মাৎ খানিকটা ঘুরে সোজাসুজি আধিরের মুখোমুখি হয়। আধির তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হঠাৎ ত্রিতিকার প্লেটটা হাতে তুলে নেয়। নিজের হাতেই খাবার তুলে ত্রিতিকার মুখের কাছে ধরে। ত্রিতিকা আধিরের শীতল তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে কিঞ্চিত ঝুঁক গিলে আওড়ায়। বলছিলাম, ত্রিতিকার কথায় বাদ সেধে আধির গম্ভীর স্বরে বলল। হা করো। আমি নিজ হাতেই খেয়ে নিচ্ছি। ত্রিতিকা ইতস্তত ভঙ্গিতে এহেন কথা বললেও আধির তার ভাব গাম্ভীর্যতা বজায় রেখে বলল। এতক্ষণ সময় দিয়েছিলাম, খাওনি। এখন আমি খাইয়ে দিব, একটা কথাও বলবে না? ত্রিতিকার কিছু বলতে পারে না। তীব্র সংকোচের সাথেই সে মুখ খুলে। আধিরও সবটা খাবার খাইয়ে দিয়ে ক্ষান্ত হয়। আর মাঝে সে একবারও ত্রিতিকার সাথে কোনো কথাও বলে না। ত্রিতিকাও আর কিছু বলার সাহস পায় না। এদিকে খাবার শেষ হতেই আধির তাকে এক গ্লাস ফ্রুটস জুস হাতে ধরিয়ে দিয়ে বলে। খাবারগুলো একটু অস্বাদু হতে পারে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এই বলে সে উঠে দাঁড়ায়। এদিকে ত্রিতিকা আধিরের কর্তৃত্ব পরায়ণ আচরণে একটা কথা না বাড়িয়ে সম্পূর্ণ জুস এক নিমিষে খেয়ে ফেলে। তার খাওয়া শেষ হতেই গম্ভীর আধির বিস্তৃত হেসে ত্রিতিকার মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বলল। দ্যাটস মাই গার্ল। কখনো গম্ভীর আবার কখনো অদ্ভুত স্বাভাবিক। ত্রিতিকা যেন বেশ অবাক হয় আধিরের এমন কার্যকলাপে। তবে এটা ভালো ব্যাপার যে তাকে এই অচেনা জায়গায় একা থাকতে হবে না। যতই আধির তার জন্য বিশ্বস্ত হোক না কেন, হুট করেই নিজের বাসা থাকার পরেও এখানে থাকার তো কোনো মানে হয় না। আধির এ বলেই চলে যেতে নেবে এরই মধ্যে আচমকা ত্রিতিকার নজর তার হাতের দিকে পড়ে। নিমিষে তার কপাল কুঁচকে যায়। সে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে। এসব কি? আপনার হাতে কি হয়েছে? ত্রিতিকার কথা শুনে আধির দাঁড়িয়ে পড়ে। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া ছোট ছোট ক্ষতগুলো লাল হয়ে রয়েছে। রক্ত না থাকলেও ক্ষত স্পষ্ট। আধির এক পলক ত্রিতিকাকে দেখে নিয়ে নিষ্পৃহে বলল। ও কিছু না, ঠিক। এই বলে সে হাত সরে নিতে নিয়েছিল, কিন্তু আচমকা ত্রিতিকা তার হাত টেনে ধরে। মাথা উঁচিয়ে তির্যক দৃষ্টিতে একবার আধিরকে দেখে নিয়ে বলল। দেখে তো মনে হচ্ছে কোনো মেডিসিন লাগাননি। আপনি এতটা বেখেয়ালি মানুষ তা আমার জানা ছিল না। আধির সত্যি হাতে কোনো মেডিসিন লাগায়নি। তার মতে এসব এমনিতেই ঠিক হয়ে যাবে। যথারীতি সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে চেয়ারে বসে থাকা ত্রিতিকা মাথা উঁচিয়ে পুনরায় আধিরের দিকে তাকাতে দেখে সে তাদের হাতের দিকে চেয়ে রয়েছে, এবং ত্রিতিকা তাকাতেই দুজনে এক প্রকার চোখাচোখি হয়। নিমিষে ত্রিতিকা আধিরের হাতটা ছিটকে দূরে সরিয়ে দেয়। এতে আধির খানিকটা রুক্ষ হাসে। অন্যদিকে ত্রিতিকা চেয়ার হতে উঠে দাঁড়িয়েছে। দ্রুত মুখ ঘুরিয়ে চলে যেতে যেতে পেছন থেকে যাওয়া আধিরের উদ্দেশ্যে বলে। মেডিসিন লাগিয়ে নেবেন। ভেবে দেখব। আধির হতে এমন এক উত্তর আসবে তা ত্রিতিকা মোটেও আশা করেনি। সে তড়িৎ পেছন ফিরে কপাল কুঁচকে বলল। ভাবাভাবি পরে হবে, আমি যা বলেছি তাই করবেন। আর যদি না করি? এবার ত্রিতিকা বেশ অবাক হলো। প্রতিবার তার এমন নির্লিপ্ততায় সে কি বোঝাতে চাইছে। ত্রিতিকা আধিরের শান্ত গম্ভীর চেহারাটার দিকে একবার চেয়ে বলল। তাহলে আমি আর কখনো আপনার কথা শুনবো না। আধির এবার মৃদু স্বরে হেসে ফেলল। তাহলে আবার বিপদে পড়বেন মিস তেতকা। ত্রিতিকা এবার বেশ ভাব নিয়ে বলল। তাতে কি, আপনি আছেন তো, আলী বাবা হাতেম তায়ের মতো আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। ত্রিতিকার কথায় শুরুতে আধির বেশ খুশি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যা বলল তাতে নিমিষেই তার চোখ মুখ কুঁচকে যায়। কিছু বলতে চেয়েও আর বলল না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে আওড়ায়। পাকনি। আধির ত্রিতিকাকে তার বাসার সামনেই নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। এদিকে আধির চলে যেতে ত্রিতিকা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করে।
অতপর বিধ্বস্ত মনে পা বাড়ায় দোতলার উদ্দেশ্যে। মাথার মধ্যে এখনও সেসব চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে। চেয়েও কেমন যেন সহজে বিষয়গুলো হতে বেরিয়ে আসতে পারছে না। তার পুরো জীবনে সেই প্রথমবার এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছে সে। যথারীতি ট্রমা হতে যে কেউ সহজে বেরিয়ে আসতেও পারবে না। আধির তার সাথে খুনসুটিমূলক আচরণ করে স্বাভাবিক রাখতে চাইলেও পরক্ষণে সে আবার একই ঘটনায় আটকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতে সে চমকে ওঠে। তার ঘরের তালা খোলা আর ভেতর হতে লাগানো। যতদূর মনে পড়ে সে তো দরজায় তালা লাগিয়ে গিয়েছিল, আর চাবিও তো তারই কাছে। আধের ঘটনাস্থল হতে তার ব্যাগটাও নিয়ে এসেছিল। তাহলে তার ঘরের ভেতরে কে? এমন সময় হঠাৎই তার মনে পড়ল তার বাসার তালার এক্সট্রা চাবি হয়তো বাড়িওয়ালার কাছেও রয়েছে। কৃতিকা ভেবে পাচ্ছে না তার একদিনের অনুপস্থিতিতে বাড়িওয়ালার কেউ কি তার ঘরে প্রবেশ করেছে। কৃতিকা আর ভাবতে পারল না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে এসে পটকো ঝামেলা। কৃতিকা কিছুটা সন্দিহান হয়ে দরজার শব্দ করলো। কয়েকবার শব্দ করেও কোনো সারা শব্দ না পেলেও কিছুক্ষণের মাঝে আচমকা এক মধ্যবয়স্ক নারী বেরিয়ে আসে, যাকে দেখা মাত্রই কৃতিকা বিস্ময়ে চমকে ওঠে। কৃতিকার সামনে গোলগাল চেহারার শাড়ি পরা এক মধ্যবয়স্ক নারী তথা তার বড় কাকিমা দাঁড়িয়ে। কৃতিকা যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না তার কাকিমা তার সামনে দাঁড়িয়ে। কৃতিকা বিস্ময়ে তার উদ্দেশ্যে আওড়ায়, কাকিমা তুমি? কৃতিকার বড় কাকিমা তথা আসিফের মা আমিনার সাথে তার শেষবার কথা হয়েছিল সেই নিস্তব্ধ রাতে, যেখানে আমিনা তাকে অকথ্য ভাষায় নানান গালিগালাজ করে। এরপর কৃতিকা তার সাথে যোগাযোগ করতে চেয়েও পারেনি। দেখে আমিনা বেশ গাম্ভীর্যের সহিত কৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে। কৃতিকার এমন নিস্তেজ শরীরের ভাবভঙ্গি দেখে তার কপালের ভাঁজ দৃঢ় হয়। সে কৃতিকাকে সন্ধিহান নজরে খতিয়ে দেখতে দেখতে বলল, কোথায় ছিলি তুই? কৃতিকা জবাব দিতে গিয়েও থমকায়। তার কাকিমার চেহারার ভাবগতির তেমন সুবিধার ঠেকছে না। সে কি তাকে সত্যিটা বলে দেবে? অবশ্যই এই মুহূর্তে গতকালের ঘটনা বলে আমিনাকে দুশ্চিন্তায় ফেলে দেওয়াটা ঠিক হবে না। এসব না হয় পরে ধীরে সুস্থে তাকে জানানো যাবে। কৃতিকার এভাবে একটানা দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। শরীর কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। সে নিজের শারীরিক দুর্বলতা আমিনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অন্যদিকে আমিনার সন্দেহ যেন ততই তীব্র হয়। কাকিমা তুমি কখন এসছো? ঘরের চাবি কিভাবে পেলে? বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছো? আমিনা বেশ রুক্ষ স্বরে বলল, বাড়িওয়ালার কাছ থেকে নিছি। ঘরের মেয়ে সারা রাত বাইরে আসে না, আমি তো আর চাইলেই রাস্তায় গিয়ে থাকতে পারি না, তাই না? আমিনার কথায় কৃতিকা বেশ অবাক হয়। সে তো ভাবছে আমিনা আজ সকালে এসেছে, কিন্তু তার কথাবার্তায় তো অন্য কিছু মনে হচ্ছে। কৃতিকা কপাল কুঁচকে বলল, মানে তুমি কি গতকালই এসছো? কই আমাকে তো একবারও বলনি। আমিনা এবার যেন আরো কিছু বলার সুযোগ পেয়ে যায়। সে বেশ রুক্ষ স্বরেই বলতে লাগলো, কি বলবো তোমাকে? ফোন কোথায় তোমার? কতবার ফোন করেছিলাম, তোমার হুঁশ আছে? শুধু আমি একা না, আসিফ পর্যন্ত তোমাকে হিসেব ছাড়া কল দিয়েছি। আমি তো ওর সাথে গতকাল সন্ধ্যায় এসেছি। তোমার খোঁজ খবর না পেয়ে আসিফ তোমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে থেকে গেলাম। শুনলাম তোমার ঘরে আলাদা চাবি নাকি বাড়িওয়ালার কাছে আছে। তাহলে না থেকে যাই কি করে? আমারও তো দেখার ইচ্ছে আছে শহরে এসে মেয়ে আমার কত রাত পর্যন্ত বাইরে কাটায়। কিন্তু এখন তো দেখছি মেয়ে অনেক উন্নতি হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, তাই রাত বেরাতে বাড়ি ফেরে না। আমিনার তীক্ষ্ণ তাচ্ছিল্য স্বরূপ কথাবার্তায় কৃতিকা বেশ ঘাবড়ে যায়। এই মুহূর্তে সে তাকে কি বলবে? আধিরের কথা বলবে নাকি গতকালকের ঘটনা? সব মিলিয়ে নিমেষে সে অস্থির হয়ে ওঠে। ফলাফলস্বরূপ অসুস্থ শরীরের ভারসাম্য রাখাই তার দায় হয়ে যায়। কাকিমা আমরা না হয় ভেতরে গিয়ে কথা বলি। কৃতিকা বেশ অসুস্থ বোধ করছে বিধায় বলে সে আমিনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু আমিনা তাকে বাধা দিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে এবং কৃতিকাকে অদ্ভুত নজরে পর্যবেক্ষণ করে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে, এই মেয়ে, আমার কথায় উত্তর দে আগে। সারা রাত কোথায় ছিলি তুই? কার সাথে ছিলি? এই শহরে তোর এমন পরিচিত কেউ নেই যে
যার বাড়িতে গিয়ে তুই রাত পার করে আসবি? তাহলে বল কোথায় ছিলি? হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হয়ে কৃতিকা আরো বেশি ঘাবড়ে যায়। সে ঠোঁট ভেজে কিছু একটা বলতে নেবে, তার আগে আমিনা এগিয়ে আসে। তার গায়ে গলায় অদ্ভুতভাবে হাত দিয়ে পরীক্ষণ করে বলতে লাগলো, তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? মাগি, সত্যি কইরা ক, কার সাথে রাত কাটাই আইসুস? আমিনার কথা শুনে কৃতিকা বিস্ময়ের নজরে তাকায়। নিজের বড় কাকিমার এমন অভিব্যক্তিতে সে সম্পূর্ণ হতভম্ব। নিমেষেই তার বুক ভার হয়ে আসে, চোখ জুড়ে জল চিকচিক করে। কৃতিকা কিছু বলতে নেবে, তার আগে আমিনা আবারও কৃতিকার বাহু শক্ত করে চেপে ধরে, মুখের কাছে মুখে নিয়ে চাপা স্বরে হিসিয়ে আওড়ায়, কি হলো, কথা বলিস না কেন? নষ্ট হইয়া গেছোস? চাকরির নামে বেড়াগোর বিছানায় শুয়ে থাকোস? কৃতিকা এবার ঠোঁট চেপে নিমিষে ফুপিয়ে কেঁদে উঠল। আমিনা আরো কিছু বলবে, তার পূর্বে কৃতিকা ঠোঁট চেপে কান্না থামিয়ে বলল, কাকিমা এসব কি বলছো? তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তাহলে তোর বলতে কিসের সমস্যা? শরীরের হাল এমন কেন? আমার তো কিছু সুবিধা ঠেকছে না। কৃতিকা নিজেকে দৃঢ় করে, এই মুহূর্তে আধিরের কথা বলা সম্ভব না। আমিনা তার কথা না শুনে বুঝেই যা তা রিয়েক্ট করতে পারে, তবে সে কি এখন মিথ্যে বলবে? না বলেও তো উপায় নেই। অন্যদিকে কৃতিকা আবারও চুপ হয়ে গিয়েছে দেখে আমিনা আবারও কৃতিকার উদ্দেশ্যে বলল, কি হলো আবার চুপ হয়ে? আমি জারার বাড়িতে ছিলাম। আমিনার কথার মাঝে আচমকা কৃতিকা এই কথা বলে ফেলল। মাথা কাজ করছে না, কি ছেড়ে কি বলবে। অন্যদিকে আমিনা সন্দিহান স্বরে বলল, জেরা আবার কেডা? আমার অফিসের কলিগ। আমি যেখানে কাজ করি, যারাও সেখানে কাজ করে। ওর বাড়িতে দাওয়াত দিয়েছিল, তাই গিয়েছিলাম। কৃতিকা এই কথা বলতে না বলতেই আচমকা ফুঁপে কেঁদে ওঠে। এবার যেন আমিনার হুঁশ ফিরে। সে নিজের ভুল বুঝতে পেরে নিমিষেই নমনীয় আচরণ প্রদর্শন করে। কৃতিকাকে দু হাতে আগলে জড়িয়ে বলে, মাফ কইরা দে মা, সারাটা জীবন তোরে চোখের সামনে বড় করছি আমি। মাইয়া মানুষ হয়ে সারা রাত বাইরে ফিরিস নাই? মাথায় হুঁশ ছিল না? এ কথা আগে কইলেই তো হইতো। কৃতিকার আর বলার কিচ্ছু নেই। সে মিথ্যে বলেও যেন ফেঁসে গিয়েছে। এখানে জারার পরিবর্তে সিমরানের কথা বললেই বেশ ভালো হতো। না জানি এটা নিয়ে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হয়। সকাল সকাল নিজ ঘরে এসে কৃতিকা বেশ কড়া এক ঘুম দিয়েছিল। ক্লান্ত শরীরে আজ আর কিছু করার মতো শক্তি নেই। অন্যদিকে আমিনা তার বেশ খেয়াল রাখছে, ঘর গুছিয়ে পরিষ্কার করা, দুপুরের রান্না করা, কৃতিকা খেতে না চাইলে তাকে জোর করে খাওয়ানো, সব মিলিয়ে তার আদর যত্নের কমতি নেই। এছাড়া নিজের ভুলে সে নিজেও বেশ বিরক্ত। মেয়েটার কথা না শুনেই মুখের উপর কত বড় কথাটাই না বলে ফেলেছে, অথচ মেয়ে তার একা একা থেকে না খেয়ে শরীরের 12টা বাজিয়েছে। আর সে কিনা কত জঘন্য রকমের সন্দেহ করেছে তার প্রতি। এ নিয়ে অবশ্য সে কৃতিকার কাছে অনেকবার মাফও চেয়েছে, কখনো বা কেঁদেও ফেলেছে। কৃতিকা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি, যা হওয়ার হয়েছে। তার নিজের বড় মাই তো, তার বড় মা একমাত্র ব্যক্তি যে তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তার নিজের বড় কাকা তথা আমিনা তার স্বামীর সাথেও কৃতিকাকে নিয়ে বিরোধিতা করেছে। এছাড়া পুরো তালুকদার পরিবারের বাকি লোকজন তো রয়েছেই। শুধুমাত্র কৃতিকার জন্য আমিনার আজ সবার সাথে মন্দ সম্পর্ক গড়ে উঠেছে। এটা সত্যি যে আমিনার বিশেষ এক নজর কৃতিকার প্রাপ্য সম্পত্তির দিকে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে সে কৃতিকাকে মেয়ের মতোই ভালোবাসে। যদিও সে ভালোবাসার ধরনটা অনেক বেশি ভিন্ন, একই সাথে অনেক বেশি ধোঁয়াশায় নিবেশিত। কৃতিকার শারীরিক দুর্বলতা দেখে আমিনা বাড়ি হতে নিয়ে আসা নানান বাজার সদাই দিয়ে রান্নাবান্না শুরু করে। দুপুরে বেশ ভালো মন্দ রান্না করে কৃতিকাকে খাওয়ানোর পর সে ক্ষান্ত হয়। একই সাথে বিকেলের দিকে আসিফ আসে বাড়িতে। আমিনার মন ছটফট করছিল দুজনকে একই সাথে বসিয়ে কিছু বিশেষ আলাপ আলোচনা করতে, কিন্তু কোনো মতে সঠিক সুযোগ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আমিনা আসিফকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাজারে যেতে বলে এবং একই সাথে কৃতিকাকেও আসিফের সাথে পাঠায়। তার উদ্দেশ্য দুজনে একসাথে একটু সময় কাটাবে, আর সেও বসে বসে নিজের কথাবার্তাগুলো গুছিয়ে নেবে। কৃতিকার যে হাল, তাতে এমন জরাজীর্ণ বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যায় না। এবার দুজনের বিয়ে দিয়ে একটা ছোট্ট সংসার গড়া উচিত, দুজনেই সুখে শান্তিতে থাকবে। আমিনার চিন্তাধারা কিছুটা ভিন্ন। সে কৃতিকার সম্পত্তিতে নজর দিয়েছে নিজের জন্য নয়, বরং তার ছেলের জন্য, একই সাথে কৃতিকার জন্য।
বিষয়টা এমন যে সে তৃতিকাকে যথেষ্ট ভালোবাসলেও ছেলে তার একটু বেশি প্রিয়। আবার ধরতে নিলে দুজনেই তার কাছে সমান। মূল কথা, বিয়ের পর তৃতিকা এবং আসিফ দুজনেই যেন সুখে থাকে, আবার তৃতিকার সম্পত্তিও যেন হাতছাড়া না হয়। সম্পত্তি তৃতিকার কাছেই থাকবে, কিন্তু আসিফও তার স্বামী হিসেবে ভোগ করবে। তৃতিকা আর আসিফ বাজারে গিয়েছে, অন্যদিকে বাড়িতে বসে টুকটাক কাজে ব্যস্ত আমিনা। বাহিরের আবহাওয়া দেখে তার চিন্তা হচ্ছে। ঘন কালো মেঘ জমেছে বিকালবেলায়, যে কোনো সময় অঝোরে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে আচমকা দরজার শব্দ হলো। আমিনা ভাবলো আসিফ আর তৃতিকা হয়তো এসে পড়েছে। এই ভাবনায় সে কিছুটা খুশিও হলো, কিন্তু দরজা খুলতেই সে থমকে যায়। তৃতিকা কিংবা আসিফ আসেনি, এসেছে এক বলিষ্ঠ দেহের গম্ভীর মুখ সুদর্শন পুরুষ। পরনে স্যুট বুট টাই, ফর্সা চেহারায় বেশ গাম্ভীর্যতা। আমিনা বেশ অবাক হয়, তার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। আপনি কেডা? আপনারা তো দেখি চিনি নেই। আধের বেশ অবাক হয়ে আমিনাকে দেখছে। কৃতিকার বাসা এটাকে, আবার চেহারাটা খানিক পরিচিত মনে হচ্ছে। আধেরের চোখ মুখ কুঁচকে যায় নিমেষেই। সে নিরেট স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি আধির রায়ান চৌধুরী। অনুগ্রহ করে তৃতিকাকে ডেকে দিবেন প্লিজ। আধের শুরুতে আর চেয়ে বেশি বলল না। এনেকে তা কৃতিকার কাছ থেকে জানা যাবে। অন্যদিকে এক বেগানা পুরুষকে হঠাৎ কৃতিকার নাম ধরে ডাকাডাকি করতে দেখে আমিনার চোখ মুখ কুঁচকে যায়। যদিও তার মন বলছে আধিরকে সে কোথাও না কোথাও দেখেছে। সে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, তিতিকা তো নাই, আমি তো ওর বড় কাকিমা। কিন্তু আপনি তিতিকার কি হন? আমিনার সন্দিহান দৃষ্টিভঙ্গি আধিরের কাছে স্পষ্ট। তবে নিজেকে তৃতিকার বড় কাকিমা বলে পরিচয় দেওয়ায় আধির আশ্বস্ত হলো, কিন্তু নিজের বিষয়ে অতিরিক্ত না জানিয়ে বলল, আমি তৃতিকার অফিসের বস। ওকে একটু ডেকে দিলে উপকৃত হব। আমার ওর সাথে আর্জেন্ট কিছু কথা আছে। আমিনা পুরোপুরি আধিরের কথা বুঝতে পারল না, তবে এইটুকু বুঝলো আধির বড় মাপের কেউ। আর যেহেতু অফিস নিয়ে বলছে, তাই আর সে আধিরকে ভিন্ন কোনো নজরে সন্দেহ করলো না। এমনিতেই সকালবেলায় সন্দেহের বশে মেয়েটার মন ভেঙে দিয়েছে। এই ভাবনায় সে কিছুটা জোরপূর্বক মৃদু হেসে ইতস্তত ভঙ্গিতে বলল, তিতিকা তো আসিফের সাথে বাজারে গেছে। আইসে পড়বো খানিক বাদে, আপনি ঘরে এসে বসেন। এই বলে আমিনা দরজা হতে সরে জায়গা ছেড়ে দিতেই আধির আচমকা তার তীক্ষ্ণ প্রশ্নে আমিনাকে আটকায়। আমিনার কথা শেষ হতে না হতেই আধির প্রচণ্ড নিরেট স্বরে বলে উঠল। আসিফকে? আধিরের অভিব্যক্তিতে আমিনা থমকায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে কিছু একটা ভেবে নিয়ে মৃদু হেসে ইতস্তত ভঙ্গিতে বলতে লাগলো, আসিফ আমার একমাত্র ছেলে, আর খুব তাড়াতাড়ি আসিফ আর তিতিকার বিয়ে দেব। তিতিকার বাপ মা ছোটবেলায় মইরা যায়, তারপর থেকে আমি ওরে মেয়ের মতো পালছি। মেয়েটাকে দূরে বিয়ে শাদী দিতে কষ্ট লাগবে, তাই নিজের পোলার সাথে বিয়ে দিয়ে বা নিজের কাছেই রাখবো। এই শহরে মাইয়া মানুষে একা একা কেমনে থাকবে? আপনিই কোন। এই জন্য, যদিও এটা আমার বহুকালের পুরনো ইচ্ছা। আমিনা কথা শেষ করেই প্রফুল্লিত চিত্তে মৃদু হাসতে লাগলো। যদিও তার এত সব বলার উদ্দেশ্যটা খানিক ভিন্ন, কেননা সে সব কথা বলার পর কিছুক্ষণের জন্য থেমে পরক্ষণে আবার বলতে লাগলো, বলছিলাম যে, আমার মাইয়াটা তো আপনার অফিসে কাম করে, তা ওরে কিছুদিন ছুটি দেওয়া যায় না? ও মেলা অসুস্থ হয়ে গেছে, আবার আমিও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেই। হ হ, আমি জানি শহরে শহরে অফিসে এত সহজে ছুটি পাওয়া যায় না, আমার আসিফও পায় না, কিন্তু তিতিকারও যদি। এই বলে সে থেমে যায়। অন্যদিকে আধের স্তব্ধ মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে পুরো সময়টায় সে এভাবে চুপ থাকে, যেন তার বলার মতো কিছুই নেই। এদিকে আমিনা তার জবাব শুনতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আধির কিছুটা সময় নিয়ে গম্ভীর স্বরে বলল, কতদিনের ছুটি চাই? বিয়ে শাদির ব্যাপার তো, গ্রামে যাইতে হইব, 1 মাস হলে ভালো হইব। আধির নির্লিপ্ত স্বরে জবাব দেয়, ঠিক আছে, ওনাকে বলে দেবেন যেন সে অফিসে এসে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কথা বলে। আধিরের এহেন কথায় আমিনা বেশ খুশি হয়ে বলল,
আপনাকে অনেক ধন্যবাদ। তিতিকা, আসলে আমি ওকে আপনার সম্পর্কে জানিয়ে দেবনি। আর আমার ছেলে মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। আধির অদ্ভুতভাবে মৃদু হেসে বলল, জি। এই বলে সে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আমিনা তাকে কয়েকবার ঘরে আসতে বললেও সে নির্বিকারে তা নাকচ করে দেয়। আধের ভাবগতি বেশ অদ্ভুত। সে অদ্ভুত গাম্ভীর্যের সাথে বাড়ি হতে বেরিয়ে এক পলক আকাশের দিকে তাকায়। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। চারপাশে ঝড় ও শীতল বাতাস বইছে। আরই মাঝে এক ফোঁটা জল বিস্তীর্ণ আকাশ হতে টপ করে আধের চোখের কোণায় পড়ে। খানিকটা সময় নিয়ে সে কিছু একটা ভেবে তির্যক হাসে। পরক্ষণে আবার মাথা নামিয়ে এগিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব গাড়ির দিকে। আধের গাড়িতে উঠেই সবার আগে তৃতিকাকে কল করে। তৃতিকা ফোন তুলে না। একের পর এক কল করার পরও তা শুধু রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আধের গাড়ি স্টার্ট করে ভারী শ্বাস ফেলে। তৃতিকাকে নেওয়ার জন্য সে দুপুরের আগে চলে আসতো, কিন্তু মিটিং সহ আরও কিছু প্রয়োজনে তার দেরি হয়ে যায়। তবে সে কাজ শেষ হওয়া মাত্রই তৃতিকাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে এতে বেশ কিছুটা অবাক হওয়ার পাশাপাশি তৃতিকাকে নিয়ে চিন্তিত হয়। অতঃপর সুযোগ পেতে সোজা এখানে চলে আসে, কিন্তু এখানে এসে যে এমন কিছুর সম্মুখীন হবে তা আধির কল্পনাও করেনি। আধির ভারী শ্বাস ফেলে চোয়াল শক্ত করে, অতঃপর এক টানে গাড়ি নিয়ে চলে যায় এখানকার লোকাল বাজারের দিকে। বৃষ্টির মাঝে কাদামাখা এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে সে। এদিকে বৃষ্টির ব্যাগ ক্রমশই বাড়ছে, অন্যদিকে আধির অদ্ভুত এক গাম্ভীর্যে নিজেকে বেষ্টিত করেছে। তবে আধিরের গাড়িতে বরাবরের মতো তার ছাতাও রয়েছে, অথচ এমন আবহের মাঝেও আধির ছাতা ছাড়াই গাড়ি হতে বেরিয়ে পড়ে। রাস্তার দুধারে অসংখ্য দোকান, সবজি বাজার হতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শপিং মার্কেট, সবটা এখানে মিলেমিশে একাকার। মানুষজন যে যার মতো রাস্তা হতে সরে বিভিন্ন দোকানপাটের নিচে আশ্রয় নিয়েছে, অথচ সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আধির ভিজতে ভিজতে বাজারের মধ্যস্থানে এসে দাঁড়ায়। এমন লোকাল বাজারের 4 চাকা গাড়ি হতে ফর্মাল ড্রেসে কাউকে বের হতে দেখে অনেকেরই নজর তার দিকে পড়ে, কিন্তু হঠাৎ তাকে এভাবে ভিজতে দেখে অনেকেই অবাক হয়। সকলেই বেশ আগ্রহ নিয়ে নিজ নিজ অবস্থান হতে তাকে দেখতে থাকে, অথচ আশেপাশের কোনো কিছুতেই আধিরের নজর নেই। বৃষ্টিতে ভিজে জলে টইটুম্বুর হওয়া আধির রায়ানের শান্ত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন শুধু একজনকেই খুঁজছে। আর একটা সময় সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখাও পেয়ে যায়। দূরের একটি কসমেটিক্সের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে তৃতিকা, পাশে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। বৃষ্টির পানি ছাউনি পেয়ে তার গায়ে লাগছে বিধায় পাশে দাঁড়িয়ে থাকা সে পুরুষ তার হাত টেনে ধরে দোকানের ভেতরে নিয়ে যায়, যা সবটাই দূর হতে স্পষ্ট দেখতে পায় আধির। নিমেষেই তার চোয়াল শক্ত হয়, হাতের মুষ্টি হয় দৃঢ়। সে দূর হতে দোকানের ভেতরে থাকা তৃতিকার ভাবগতির পর্যবেক্ষণ করছে। কিছুটা সময় এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার পর সে তৃতিকার নাম্বারে কল করে। অতঃপর ফোনটা কানের কাছে দৃঢ়তার সহিত চেপে ধরে, অথচ তার দৃষ্টি একবারের জন্য তৃতিকা হতে সরে না। এদিকে তৃতিকা এবারও ফোন তুলে না। চারপাশে বৃষ্টির শব্দ তীব্র বিধায় আধির নিজেকে শান্ত রেখে আবারও ফোন করে। এবারও শুধু রিং হয়, কিন্তু তৃতিকাকে ফোন তুলতে দেখা যায় না। আধির তৃতীয়বারের মতো আবারও তৃতিকাকে ফোন করে। এবার অবশ্য আধির খেয়াল করলো তৃতিকা তার ব্যাগ হতে ফোনটা বের করেছে, যা দেখে সে কিছুটা স্বস্তিতে ভারী শ্বাস ফেলে। কিন্তু যখনই দেখে তৃতিকা তার কলটা রিসিভ না করে উল্টো কেটে দিয়ে ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়েছে, সেই মুহূর্তটা নিজ চোখে দেখে আধির যেন বিস্ময়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নিমেষেই তার চোয়াল শক্ত হয়। কানের কাছে দৃঢ় হাতে চেপে রাখা ফোনটা সে আরও দৃঢ়ভাবে চেপে ধরে। চোখে মুখে নির্লিপ্ততার ছাপ, অথচ ভেতরে যেন এক ভয়ানক ঝড় উঠেছে। আকাশের সব কালো মেঘগুলো যেন ঝড় বৃষ্টি হয়ে শুধুমাত্র আধিরকে সিক্ত করছে। জাল দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা চুলগুলো ভিজে এখন নুয়ে কপালের উপর পড়ছে। তা হতে টুপটুপ করে পানি বেয়ে তার চোখ সহ মুখের সর্বত্র ভিজে যাচ্ছে। হাতে থাকা ফোনটাও অনবরত ভিজছে পানিতে। আশেপাশের অসংখ্য মানুষের নজর শুধু এখন তার দিকে, অথচ আধির বরাবরের মতোই নির্বিকারী রয়ে গেল। আগে সাথে দূর হতে তৃতিকার দিকে চেয়ে থাকতে থাকতেই দাঁতে দাঁত পেশে আধির চাপা স্বরে আওড়ায়, মিস তৃতিকা তালুকদার।
প্রায় সন্ধ্যা নাগাদ কৃতিকা আর আসিফ বাড়ি ফিরে এসেছে। কৃতিকার শরীরটা সারাদিন খারাপ থাকলেও এখন অবশ্য বেশ ভালোই লাগছে। শেষমেশ কসমেটিক্সের দোকানে দুজন বেশ হাসাহাসিও করেছে। সবশেষে বৃষ্টি কমে এলে আসিফ তাকে 2 প্লেট ফুচকাও খাইয়েছে। দুজনকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে আমিনা নিজে অনেক খুশি হলো। যাক, আজ রাতে সে আসল কথাটা দুজনকে জানিয়ে দেবে। আর যেহেতু কৃতিকার এখানে থাকার জন্য একটাই ঘর আছে, সেক্ষেত্রে আসিফ একটু পরে এখান থেকে চলে যাবে। আর আমিনা চাইছে তার আগেই দুজনের সাথে বিশেষ বিষয়টা সম্পর্কে সব কথা বলে ফেলবে। এদিকে কৃতিকা বাড়ি ফিরে সবার আগে ফোনটা বের করলো। তার বাজে একটা স্বভাব আছে, এখানে আসার আগে তার নিজস্ব কোনো ফোন ছিল না, আর এখন ফোন থেকেও যেন কোনো লাভ নেই। কেননা সে নিজের সাথে সর্বদা ফোন রাখলেও তা বেশিরভাগ সময় সাইলেন্ট মোডে থাকে। আর আজ সারাদিন একে তো ঘুমিয়ে কাটেছে, আবার ফোনটাও রেখেছিল সাইলেন্ট মোডে। যথারীতি আধের শতবার ফোন করলেও সে কিছুই জানতো না। এছাড়া বাজারেও ঠিক একই ঘটনা ঘটেছে। শেষমেশ হুট করেই তার মনে হয়েছিল হয়তো তার ফোন বাজছে, কিন্তু ফোন বের করলেও পাশে থাকা আসিফের বাধায় তাকে ফোনটা পুনরায় নিজের ব্যাগে রাখতে হয়। আসিফ আর সে তখন কসমেটিক্সের দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছিল, এবং তা আসিফের বিশেষ একজনের জন্য। কৃতিকা আজ আসিফের একটা গোপন কথা জেনেছে। আসিফ তাকে তার প্রিয়তমা সম্পর্কে কৃতিকাকে জানিয়েছে। এটা শুনে কৃতিকা তো শুরুতে বিশ্বাসই করতে পারছিল না তার আসিফ ভাইয়ের মতো মানুষও কিনা রিলেশন করে। যদিও আসিফ তাকে মেয়েটার নাম পরিচয় সম্পর্কে কিংবা কোনো ছবি দেখায়নি, কিন্তু কৃতিকা এই বিষয়টা জেনে খুব খুশি হয়েছে। তার আসিফ ভাই সত্যি একটা ভালো মানুষ, এবং আসিফের সেই প্রিয়তমার জন্যই মূলত তারা দুজন কসমেটিক্সের দোকানে অনেকটা সময় কাটিয়েছে। আসিফের তো মেয়ের পছন্দের বিষয়ে তেমন ধারণা নেই, তাই সুযোগ বুঝে সে কৃতিকাকে নিজের সাথে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছে। এছাড়া সে কৃতিকাকেও জোর করে টুকটাক নানান রকমের জিনিসপাতিও কিনে দিয়েছে। কৃতিকা এসব ভাবনা বাদ দিয়ে এবার কল লিস্টটা চেক করলো। নিমিষেই তার কপালে হাত পড়লো। আধের কম করে হলেও সারাদিনে 250 উপরে কল করেছে। কৃতিকা বিস্ময়ে মনে মনে আওড়ায়, হে খোদা, এ লোক এমন কেন? তবে কৃতিকা এক মুহূর্ত দেরি না করে দ্রুত আধেরকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত কল রিং হলেও আধের কলটা রিসিভ করে না। কৃতিকা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে পুনরায় কল করে, কিন্তু এবারও সে একই ঘটনা। নিমিষেই কৃতিকার কপাল কুঁচকে যায়, মনের মধ্যে হাজারটা দুশ্চিন্তা এসে ভিড় জমায়। আধের এতবার কল করেছে, আবার এখন কল ধরছেও না। তার আবার কিছু হয়ে যায়নি তো? কৃতিকা এবার যেন কিছুটা অস্থির হয়ে ওঠে। সে আধেরকে একের পর এক ফোন করেও কোনো লাভ হয় না। এদিকে আমিনা হঠাৎ কৃতিকাকে ফোন নিয়ে ব্যস্ত হতে দেখে বলল, তোরা যখন বাজারে ছিলি তখন ওই আসিফের এক স্যার আসছিল, বলল তোর সাথে কি দরকারি কথা আছে। আমিনার কথা শুনে কৃতিকার কপাল কুঁচকে যায়। সে আমিনার দিকে এগিয়ে গিয়ে বলল, কে এসছিল বড় মামা? মেলা সুন্দর করে, লম্বা চোরা একটা মানুষ, শার্ট প্যান্ট পরা, নামটা জানি কি বললো, আয়ান চৌধুরী, এমনই কিছু মনে হয়। আমিনার কথা কৃতিকার কাছে স্পষ্ট। আধের তার মানে বিকেলে এখানে এসেছিল, তাহলে এখন কেন ফোন তুলছে না? তোমাকে কিছু বলেছে সে? কি বলবো, খালি বললো তোর সাথে অফিসের ব্যাপারে কাজ আছে। আধেরের বিষয়টা নিয়ে কৃতিকা এখনও ভেবে চলেছে, লোকটা ফোন কেন তুলছে না। সে ফোন তুলতে পারেনি বলেই কে রাগ করে এমনটা করেছে। কৃতিকা এসব ভাবনা চিন্তা নিয়ে খেতে বসেছে। শুধু সে একা নয়, তার সাথে আমিনা ও আসিফও রয়েছে। খাওয়া শেষ হলে অফিসে চলে যাবে। এরই মধ্যে আচমকা আমিনা তার বহুদিনের স্বপ্ন তথা তাদের দুজনের বিয়ে সম্পর্কে আজ প্রথম আলোচনা আরম্ভ করে। খাবার খেতে খেতেই সে ইতস্তত ভঙ্গিতে বলে ওঠে, তোদের দুজনকে আমার একটা কথা বলার আছে। আমিনার কথা দুজনেই মনোযোগ দিয়ে শুনে একত্রে বলে ওঠে, বলো মা। বলো বড় মামা। সম্মতি পেয়ে আমিনা নিজের খাওয়ায় বিরতি টেনে বলতে লাগলো, আমি জানি না আজকে হঠাৎ আমার মুখে এসব কথা শুনে তোরা কি মনে করবি, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন তোদের দুজনের বিয়ে দেওয়া। তিতিকাকে আমি মেয়ের মতো পালছি, আমার কোনো মেয়ে নেই দেখে আমি ওরে মেয়ের মতোই ভালোবাসি, কিন্তু মাইয়ার মানুষের তো আর বয়স হলে বিয়ে দিতে হইব। আমি চাই না তিতিকা আমার কাছ থেকে দূরে যাক। অন্যের ঘরে পাঠানোর চেয়ে আসিফের সাথে বিয়ে দিয়ে নিজের ঘরে রাখতে চাই। আমিনার এহেন কথা শুনে কৃতিকা ও আসিফ দুজনেই স্তব্ধ। তারা বিস্মিত চাহনিতে আমিনাকে দেখতে থাকে।
মাথায় যেন কাজ করছে না। আমিনা এসব কি বলছে? এরই মধ্যে তৃতিকা আমিনার উদ্দেশ্যে বিস্ময়ের সাথে বলে উঠল, বড় মামা তুমি এসব কি বলছো? কেন রে, তোর কি আসিফকে? আমিনার কথায় বাধা দিয়ে আসিফ খানিকটা জোর গলায় বলল, মা তুমি পাগল হয়ে গিয়েছো? কী সব বলছো এগুলো? তিতিকা আমার বোন হয়, তোমার হুঁশ আছে? আমিনা ছেলের এমন রূপে কিছুটা ঘাবড়ে যায়। সে তো ভেবেছিল সব স্বাভাবিকভাবেই মিটে যাবে। বোন হয় তাতে কি, নিজের বোন তো না। আসিফ তার মায়ের দিকে পুনরায় বিস্মিত চাহনিতে তাকায়। মাথায় ঘুরছে তার এসব শুনে। সে ভারী শ্বাস ফেলে আওড়ায়, মা আমি জানি না তুমি কী সব স্বপ্ন দেখছো, তবে একটা কথা স্পষ্ট জেনে রাখো, এসব কোনোদিনও সম্ভব না। আমিনা এবার আরো বেশি ঘাবড়ে যায়। ছেলে তার এমন আচরণ করছে কেন? কি হয়েছে বাপ, কেন সম্ভব না? তুই তোর মায়ের কথা শুনবি না? আমিনার এমন নমনীয়তায় আসিফ দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক রেখে জোর গলায় বলে, এ কারণেই সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে শুধুমাত্র তাকেই করব। আর আমি তিতিকাকে শুধু নিজের বোন মনে করি, তাই তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। নিমিষে চারপাশের আবহ বদলে যায়। আসিফ কিনা অন্য কাউকে ভালোবাসে, তার পেটে ধরা ছেলে, অথচ সে কিছুই জানতো না। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। নিমিষে দুজনের মাঝে নানান তর্ক বিতর্ক শুরু হয়। ছেলে আর মায়ের মাঝে যেন এক বিশাল সংঘর্ষ চলছে, অথচ তৃতিকা পাশে স্তব্ধ হয়ে বসে থেকে শুধু নীরব দর্শকের ন্যায় ভূমিকা পালন করছে। এভাবে এক কথায় দুই কথায় দুজনের মাঝে তুমুল কথা কাটাকাটি হয়। নিজের ছেলের হঠাৎ এমন উগ্র রূপ দেখে আমিনা সম্পূর্ণ হতভম্ব। তত বুঝিয়েও কোনো লাভ হয় না, উল্টো ঘটনা তখনই পুরোপুরি পাল্টে যায় যখন আমিনাকে আসিফ বলে সে যাকে ভালোবাসে সে শহরের মেয়ে হলেও দেখতে অনেক সুন্দরী, একই সাথে মোটামুটি বেশ বড় লোকের মেয়ে। ব্যাস, আসিফের এরূপ কথার ধরনে আমিনা যেন নিমিষেই গলে যায়। কাকে নিয়ে তার আফসোস থাকলেও সে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করে। রাত বেশি হতে না দিয়ে আসিফ নিজের মাকে কোনো মতে বুঝিয়ে বাড়ি থেকে চলে যেতেই বাদ বাকি তৃতিকা বেশ ভালো মতো আমিনাকে বোঝাতে লাগলো। আমিনার শুরুতে কিছুটা কান্নাকাটি করলেও সে বোঝ মানে, তবে সব শেষে তৃতিকা শান্ত হতে পারে না। একসাথে এত সব নতুন বিস্ময়ে সে এখন দিশেহারা। কখন কি হয়ে যাচ্ছে কিচ্ছু মাথায় আসছে না। তবে তৃতিকার ধ্যান জ্ঞান সবটাই এখন আধিরকে নিয়ে ভাবছে। পরদিন ভার্সিটি শেষ হতে না হতে তৃতিকা এক প্রকার ছুটে আসে অফিসে। শুরুতেই চলে যায় আধিরের কেবিনের সামনে, কিন্তু আজকে হঠাৎ ব্যতিক্রমী ঘটনা ঘটল। কৃতিকাকে ভেতরের প্রবেশে বাধা দিয়ে একজন গার্ড বলে উঠে, স্যার পারমিশন ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। আচমকা এই গার্ড কোথা হতে উদয় হলো কৃতিকা বুঝতে পারল না। তার উপর আবার এটা কেমন নিয়ম? এসব তো আগে কখনো ছিল না। কৃতিকা কপাল কুঁচকে বলল, আপনার স্যারকে গিয়ে বলুন আমি এসেছি। আপনি কে? লোকটার এমন সহসা কথাবার্তায় তৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, আমি তৃতিকা তালুকদার, আপনার স্যারের পিএ। তৃতিকার এখনো কথায় লোকটি কিছু একটা ভাবনা চিন্তা করলো। পরক্ষণে তৃতিকার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আপনি ভেতরে যেতে পারেন। কৃতিকা ভারী শ্বাস ফেলে দরজা ঠেলে প্রবেশ করে। আধির প্রচণ্ড গাম্ভীর্যের সাথে ডেস্কে থাকা এক গাদা ফাইল চেক করছে, একই সাথে কিছুক্ষণ পর পর হাঁচি কাশি দিয়ে চলেছে, যা দেখে তৃতিকার কপালে কিঞ্চিত কুঁচকে যায়। সে বেশ উদ্বিগ্নতার সহিত তার দিকে এগিয়ে যায়। এদিকে মাথা উঁচিয়ে চোখের সামনে তৃতিকাকে দেখতেই আধিরের গাম্ভীর্যতা আরও বেশি দৃঢ় হয় এবং তৃতিকাকে অবাক করে দিয়ে সে আচমকা জোর গলায় ডেকে ওঠে, অনিক, অনিক। তার কাণ্ডে তৃতিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুমের বাহির হতে অনেক তথা সেই গার্ড এসে ভেতরে প্রবেশ করে। আচমকা আধিরের এমন রাগান্বিত রূপে সে বেশ ঘাবড়ে যায়। স্যার কিছু হয়েছে? তোমাকে আমি কি বলেছিলাম? আমার পারমিশন ছাড়া যেন এখানে কেউ না আসে। তাহলে উনি এলেন কিভাবে? কৃতিকা ভ্রু কুচকে আধিরকে দেখছে। হঠাৎ এমন রুক্ষ ব্যবহার। অন্যদিকে গার্ড দ্রুত স্বরে বলে ওঠে, কিন্তু স্যার উনি তো বলল সে আপনার পিএ। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি এখানে আসার পারমিশন কাউকে দিয়েছি? আধির এই বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ডের দিকে চেয়ে রইল, তবে একটি বারের জন্য তৃতিকার দিকে ফিরে তাকায় না। অন্যদিকে গার্ড আধিরের শান্ত গাম্ভীর্যতাকে উপলব্ধি করে দ্রুত তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, ম্যাডাম আপনি প্লিজ আসেন না হয়। তার কথা শেষ হবার পূর্বে তৃতিকা এক পলক আধিরকে দেখে নিয়ে তৎক্ষণাৎ দৃঢ় পায়ে রুম হতে বেরিয়ে পড়ল। মেজাজ তার সত্যি বিগড়ে গিয়েছে। সে রুম হতে বের হতে নজরে এলো দূরে দাঁড়িয়ে থাকা যারাকে।
মেয়েটা বেশ উৎসুক দৃষ্টিতে দূর হতে তাকিয়ে 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 দেখছে। কৃতিকা বিষয়টাকে পাত্তা না দিয়ে আধিরের পাশের কেবিন তথা বিয়ের জন্য সুনির্দিষ্ট রুমে গিয়ে নিজের কাজে লেগে পড়ে। মেজাজ তার নিজেরও বেশ খারাপ হলো। মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে গ্লাসের দেয়ালের ওপারে দৃশ্যমান আধিরকে এক পলক দেখে নেয়। পরক্ষণে প্রচণ্ড আক্রোশে আওড়ায়, বজ্জাত খারস একটা। জানি ফোন সাইলেন্ট মোডে রাখাটা আমার দোষ ছিল, কিন্তু ওনারও তো বোঝা উচিত ছিল আমার পরিস্থিতিটা কী ছিল। আমি কি গতকাল ওসবের হুঁশে ছিলাম? আর নাই বা বুঝুক, অন্তত আমাকে কথা বলার তো সুযোগ দিত। কৃতিকা এই বলে মুখ ফিরিয়ে ফাইলের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আধির ঠিক তার পরপরই আচমকা নজর সরিয়ে কৃতিকাকে আর চোখে দেখে। পরক্ষণে চাপা স্বরে তাচ্ছিল্যের সহিত আওড়াতে লাগলো, বিয়ের জন্য ছুটি চাই? হ্যাঁ, আমিও একটা ডাফার। কি না কি ভেবে বসেছিলাম। আমার বোঝা উচিত ছিল আমি স্বপ্নের দুনিয়ায় ভাসছি। এই বলতে না বলতে আধির আচমকা কেসে উঠল। মাথাটা বেশ ঝিমঝিম করছে। গতকাল ভরা বাজারে বৃষ্টিতে একটানা ভিজে তার বেহাল দশা হয়েছে। যদিও সে ঘটনার পর আরও 10 মিনিটের মতো সে বৃষ্টিতে দাঁড়িয়ে ভেজার পর গাড়িতে চড়ে বাড়ি ফিরে এসেছে, কিন্তু এতে যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এমনিতেই তার বৃষ্টিতে ভেজার ন্যূনতম অভ্যাস নেই। হালকা বৃষ্টির পানিতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। অথচ সে গতকাল যা করেছে না জানি আগামীতে তার অবস্থার কি দশা হয়। সেদিনের মতো অফিস শেষ করে কৃতিকা ইয়াশকে পড়াতে যায়, অতঃপর সুজা নিজের বাড়িতে চলে যায়। আমিনার মন মেজাজ খুব একটা ভালো না। সে খুশিও হতে পারছে না, আবার দুঃখ বিলাসীও হতে পারছে না। অদ্ভুত এক দুটা নায় পড়ে গিয়েছে সে। একই সাথে ঢাকা ছেড়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আর একটা দিন এখানে থেকে এয়ারপোর্ট চলে যাবে। যে উদ্দেশ্যে সে এসেছিল তা তো আর পূরণ হলো না। অন্যদিকে কৃতিকাও আর আধিরকে ফোন করলো না। অফিসে যে ভাবটা দেখিয়েছে এরপর আর সেধে ফোন করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার এই মনোবল কিছুক্ষণ বাদেই ভেঙে যায়। আমিনা ঘুমিয়ে গেলে প্রায় অনেক রাত করে সে এক প্রকার লুকিয়েই আচমকা আধিরকে ফোন করে বসে। উদ্দেশ্য তার আধিরের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে শুধু এইটুকু জানা। কিন্তু আধির ফোন ধরলো না। প্রথমবারে কৃতিকা ভাবলো হয়তো ঘুমিয়ে গিয়েছে। এই ভাবনায় সেও ঘুমিয়ে নিতে ধরেও আচমকা আবারও ফোন করলো। আর এবার কৃতিকাকে চমকে দিয়ে আধির ফোনটা কেটে দিল। নিমেষেই কৃতিকার চোখ মুখ কুচকে যায়, সারা শরীর রাগে তীর তীর করে ওঠে। দাঁতে দাঁত পিষে সে চাপা স্বরে আওড়ায়, খারুস খটাস বজ্জাত খরুস আমার কল কেটে দিল, শেষ করে ফেলবো আমি। এভাবে রাতটা কোনো মতে পেরিয়ে যায়। কৃতিকাও ভেবে নেয় এই খারুসের আশেপাশে আর ভিড়বে না। এই ভাবনায় ভার্সিটি শেষে সে চুপচাপ অফিসে যায়। আজ আর সেধেও আধিরের কেবিনে যাবে না। কিন্তু পরক্ষণে সে নিজে অবাক হলো এটা শুনে যে আধির নাকি আজ অফিসেই আসেনি। অতঃপর রফিক সাহেবের সাথে দেখা হওয়ার পর সে বলল, রায়ান স্যার অসুস্থ, হয়তো অনেক বেশি, নয়তো তার মতো মানুষ এত সহজে অফিস বাদ দিয়ে ঘরে বসে থাকবে না। রফিক সাহেবের কথায় কৃতিকা এটুকু তো আন্দাজ করে নেয় যে আধির সত্যি অনেক অসুস্থ। কিন্তু সে তো তার ফোনটাও তুলছে না। কথা বলতে না পারলে জানবে কি করে তার বর্তমান অবস্থা কি? যে মানুষটা তার জন্য এত কিছু করলো, মানবতার খাতিরে তার জন্য তো কিছু করা উচিত। কৃতিকা ভারী শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কোনোভাবেই কাজে মন লাগাতে পারছে না। ঘুরে ফিরে সে আধিরের চিন্তায় মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। বারংবার এদিক ওদিক নজর ফিরিয়ে আধিরের কেবিনের দিকে তাকাচ্ছে, অথচ গম্ভীর মুখ খারুসটার কোনো দেখা নেই। কৃতিকা বেশ বিরক্ত হয়। অফিস টাইম শেষ হওয়ার আগে সে অফিস হতে বেরিয়ে এলো। একে তো বাড়িতে তার কাকিমা আছে, অন্যদিকে আবার ইয়াসের কাছেও যেতে হবে। কিন্তু তার মন তো চাইছে অন্য কিছু। আধিরের বাড়ির পথ সে পুরোপুরি না চিনলেও হয়তো খোঁজ খবর নিয়ে বাসা অবধি পৌঁছে যাবে। কিন্তু কথা তো তা নয়। একা একা আধিরকে না জানিয়ে তার বাসা অবধি যাওয়াটা কি ঠিক হবে? এত সব দ্বিধা দ্বন্দ্ব নিয়েই কৃতিকা অফিস হতে সোজা ইয়াশকে পড়াতে এসেছে। কিন্তু এখানে এসে যেন পড়লো আরেক ভেজালে। ঈশানী বাড়িতে নেই। সে তার প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছে, তবে ইয়াশ আর হাফসা বেগম বাড়িতেই রয়েছে। কিন্তু এই সুযোগে ইয়াশ শুরু করেছে এক নতুন বাহানা। সে আজ পড়বে না, কারণ সে তার মামুর কাছে যাবে। অনেকদিন হলো তার সাথে দেখা না হওয়ায় ইয়াশের মন বেশ খারাপ। হাফসা বেগম সহ কৃতিকা শত বুঝেও তাকে মানাতে পারল না। কথা তার একটাই, সে তার মামুর কাছে যাবে। বারবার চেঁচিয়ে সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বলতে লাগলো, আমার বাড়ির কাছে না নিয়ে গেলে আমি একটুও পড়বো না।
এদিকে হাফসা বেগম পড়ল মহা বিপত্তিতে। ইরফানি যদি এসে শুনে ইয়াশ আজ পড়েনি, তাহলে সে আবার নতুন কাহিনী করবে। আবার ইয়াশকে আজেরের কাছে নিয়ে যাওয়ার মতো তো কেউ নেই। এমন পরিস্থিতিতে সে করবেটা কি? তারই মধ্যে আচমকা তৃতিকা ইয়াশকে আশ্বস্ত করে বলল, আমি তোমার মামুর কাছে নিয়ে যাব, কিন্তু আগে তোমায় সব পড়া শেষ করতে হবে। তৃতিকার এই একটা কথাতেই ইয়াশ খুশিতে গদগদ হয়ে ওঠে। তৃতিকার কথা মতো সে আজ বেশ মনোযোগ দিয়ে সব পড়া শেষ করে। কিন্তু পড়া শেষ হতে তৃতিকা পুনরায় একই ঝামেলায় আটকে যায়। তৃতিকা ভেবেছিল ইয়াশ পড়ানোর মাঝে এই বিষয়টা ভুলে যাবে, কিন্তু তা না হয়ে সে উল্টো তৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, আর তুমি মোটেও বগুড়ার দইয়ের মতো মিষ্টি না। তুমি মিথ্যে বলেছ আমায়। তোমার মতো মিসের কাছে আমি পড়বো না। আমার স্কুলের মিস বলেছিল, যারা মিথ্যে বলে তারা কখনোই ভালো হয় না। এই বলে সে আবারও চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে তৃতিকা নিজেও বুঝতে পারে না এই ছেলের সে কী করবে। মনে মনে সুবিরক্তি নিয়ে বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।